আমার দিদি ভাই কি এতটাই খারাপ যে তাকে টাকার বিনিময়ে শ্বশুর ঘর করতে হবে? আমার তো দিদি ভাইকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আজ আমি আছি, কাল তো এখানে নাও থাকতে পারি। তখন সে সময় যদি দিদি ভাইয়ের ওপর ওরা অত্যাচার করে, না না, আমি মানবো না। আমার মা যদি খুশি কারণে অখুশি, আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। হ্যাঁ বর্দা ভাই বল। হ্যাঁ অপু, তুই কোথায় পৌঁছে গেছিস? হ্যাঁ রে। তো পৌঁছে গেছিস, আমি তোকে বারবার করে বললাম ওখানে পৌঁছে তুই একটা ফোন করে জানিয়ে দিবি। তুই জানিস এখানে বাবা মা সবাই মিলে চিন্তা করছে, তবু তুই একটা ফোন করলি না। দিদি ভাইকে তো এক্ষুনি বরণ করে ঘরে তোলা হলো, আর এই মাত্র আমি গেস্ট রুমে এলাম। ভাবছিলাম তোকে ফোন করব, আর তুই ফোন করে ফেললি। আচ্ছা ঠিক আছে, শোন, বাবা কিন্তু পই পই করে বারণ করে দিয়েছে কোনো বাড়াবাড়ি করবি না, ঠিক আছে? কোনো গন্ডগোল পাকাবি না, আমি বারবার বলছি। ওনারা যা বলছেন মুখ বুঝে শুনে নিবি, ঠিক আছে? ওই বাড়ি থেকে এই বাড়ি যদি কোনো কমপ্লেন আসে তোর এগেইনস্টে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। না রে বাবা, সবে তো এই পরিবারের মানুষজনের সঙ্গে পরিচয়টা হয়েছে, ওনারা বেশ ভালো, জানিস তো। তবে দিদি ভাইয়ের শাশুড়িটা একটু রাগী। চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নেব। এই একদম পাকামি করবি না, ওনারা যা বলছেন চুপচাপ শুনবি, বুঝতে পারছিস? আচ্ছা বাবা, আচ্ছা, তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো। তত্ত্বগুলো কি সব সাজানো হয়ে গেছে? হ্যাঁ, এখানে কাকিমারা আর মাসিমারা সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছে। ইস, আমি থাকলে তত্ত্বগুলো সাজাতে হেল্প করতে পারতাম। একদম না রে, একদম না, তুই এখানে নেই সেটা অনেক ভালোই হয়েছে। এদিকে এখানে যা গন্ডগোল পাকিয়েছিস তুই, আমরা তো সবাই ভয় ভয়ে আছি। কিসের ভয় বলতো? কিসের আবার ভয়? ওই বিশুর ভয়। তুই তো থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করেছিস, এবার নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। মোটেও না, পুলিশের কাছে গেছিলাম বলেই ও ভয় পালিয়ে গেছে। পালিয়েছে না চাই, একটা কথা ভালো করে শুনে রাখ, ওই বিশু গা ঢাকা দিয়ে বসে আছে, ঠিক আছে? আর এখানে তো সবাই বলা বলি করছে যে বিশু তোর ওপর বদলা নেবে বলে ছক কষছে। আর ওর ওই সাঙ্গপাঙ্গগুলো, ওদেরকে তো আমি বাড়ির আশপাশে ঘুরতে দেখলাম। তুই কি করছিস, কোথায় আছিস সেটা জানার জন্য ওরা তোকে খোঁজাখুঁজি করছে, বুঝতে পারছিস? এবার তুই ভাব তো কি গন্ডগোলটাই না পাকিয়েছিস তুই। হ্যাঁ, এবার পুলিশ যদি বিশুকে ধরতে না পারে, তুই বুঝতে পারছিস যে কত বড় ক্ষতি হয়ে যাবে? বর্দা ভাই, ওই ছেলেগুলোর কথা বাবা কি জানে রে? না, আমি বাবাকে কিছু বলিনি। এমনিতেই তোকে নিয়ে বাবা টেনশনে থাকে, এইসব শুনলে তো অসুস্থ হয়ে যায়। তাহলে কি আমি আজকেই ফিরে যাবো দাদা ভাই? এই একদম চুপ, তুই এখানে এসে করবিটা কি? হ্যাঁ, আমি ওই বিশু আর ওর দলবলকে কখনোই ছেড়ে দেব না। এতগুলো মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করে পার পেয়ে যাবে ভেবেছে? আমি ওর মুখোমুখি হয়ে দেখতে চাই ও কি করে। আবার ওস্তাদি, অপু তোকে আমি বারবার বলছি মাথায় ঢুকিয়ে নে ওস্তাদি করিস না। তুই কি চাস? কি চাসটা কি তুই? বিশাল বড় ক্ষতি হয়ে যাক আমাদের। তুই যেখানে আছিস সেখানেই থাক। উফ, তোরা ভয় পেয়েই মরলি দাদা ভাই। ফোন রাখতো, ওরা কেউ কিচ্ছু করতে পারবে না। আরে হ্যালো হ্যালো অপু, আরে মেয়েটাকে নিয়ে না পারা যায় না, মানে এই সমাজে বিশুর মতো লোকজন আছে বলেই সমাজে এতটা অশান্তি। না না, আমি ভয় পেয়ে চুপ করে যাব না। প্রতিবাদ না করলে যে ওরা আরো বার বেড়ে যাবে। এই সমাজে যারা মানুষজনকে ভালো করে বাঁচতে দেয় না, মানুষকে মানুষ বলে গণ্যই করে না, তাদের আমি কখনো ছেড়ে দেব না, কখনো না। ওই বিশুর দলবল মার খেয়ে মরবে, মার খেয়ে মরবে। এসব কি বলছো গো? কাকে মারবে? এসব কিছু না। কিছু না মানে? এই যে আমি শুনলাম, তুমি কি ডাকাবুকো মেয়ে গো? এইরকম করো না, মেয়ে মানুষের এমন ধরা ভালো না। ও হ্যাঁ, আমাকে ছোটদা বাবু পাঠালো তুমি কি খাবে তা জানার জন্য, কিন্তু এসে দেখি তুমি তো এখনো স্নানই করোনি। ওদিকে তোমার দিদি স্নান টান করে বসে আছে। তুমি এরকম বাইরে জামা কাপড় পরে থেকো না গো। কর্তা মা যদি জানতে পারে তুমি এই বাইরের জামা পরে এখনো স্নান না করে এদিক ওদিক ঘোরাফেরা করছো,
তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। ওই অবলা মুখার্জি দেখছি সবার জুজু, তবে ওনার আসল রূপটা হয়তো কেউ জানেই না। কিন্তু পাপ তো কখনো চাপা থাকে না, যদি কেউ কখনো জানতে পারে তখন। এই যে আপনিই বলুন, আপনার চোখে মুখে সাবান ঢুকে গেছিল কিনা? জল না পেয়ে কেমন কষ্ট হচ্ছিল আপনার? ওই সময় ভাগ্যিস আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, তাই তো আপনার উপকারটা করতে পারলাম। মুখে হয়তো আপনি বলেননি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো। আপনি হেল্প তো চাইছিলেন, কি ঠিক বলছি না আমি? এমনি এমনি কি আর আপনাকে ওই চাতালে নিয়ে গেছি? ওখানে নিয়ে গিয়ে মাথায় জল ঢালতেই তো আপনার চোখে মুখে সাবান সব ধুয়ে গেল, আর আপনি বাঁচলেন। আপনি আপনার মাকে একটু বুঝিয়ে বলুন না, ওনার রাগ করার কারণটাই তো আমি বুঝতে পারছি না। এটা কি কোনো অন্যায় হলো? কি হলো বলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জল ঢেলে আমার খুব উপকারই করেছেন, কিন্তু শুনলেন তো, বাড়ির ছেলেরা আমি উপকার করলাম, আর আপনি কিনা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবেন বলছেন? এটা কি অন্যায় নয়? চুপ, একদম চুপ। তুমি মাকে প্রশ্ন করছো? হ্যাঁ, সত্যি তোমার সাহস আছে বলতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখো, এ বাড়িতে মা যে কথা বলে না সেটাই শেষ কথা হয়। তাই কথা না বাড়িয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে এ বাড়ি থেকে বিদায় হয়ে যাও। আমাদের আর ঝামেলা বাড়িও না। এমনিতে তো তোমার জন্য অঘটনের আর শেষ নেই। ওই স্কুল বাড়িতে গুন্ডাগুলো আগুন লাগিয়েছিল শুধুমাত্র তোমার পাকামির জন্য। আর একটু হলে আমরা সবাই মিলে পুড়ে মরছিলাম। কে জানে এখানে থাকলে আবার নতুন করে না অঘটন ঘটে। তাই প্লিজ, মা যখন একবার বলে দিয়েছে এই বাড়ি থেকে মানে মানে কেটে পড়ো তো দেখি। আমি বলছিলাম কি, না না দীপু, তুই আর ওই মেয়ের হয়ে কথা বলতে যাস না বাবা। সত্যি বাবা, আমি তো ভাবতে পারছি না এত বড় কাণ্ড এই মেয়েটা ঘটালো কি করে। দীপু, ওই মেয়েটাকে প্রশ্রয় দেবার কিচ্ছু নেই। যে আমাদের বাড়ির নিয়মগুলো মানবে না তার এ বাড়িতে কোনো জায়গা নেই। ওকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা কর, আর এটাই আমার শেষ কথা। মা আমি বলছিলাম কি, সেজ বৌদি তো সবে আমাদের বাড়িতে এসেছে, এবার ওনার বোনকে যদি ওনার সাথে পায় তাহলে একটু সুবিধা হবে আর কি। আর ওনার বোনও অনেক আশা করে আমাদের বাড়িতে এসেছে। আর একটা দিনের তো ব্যাপার মা, কালই তো ওই কনে যাত্রীদের সাথে উনি ফিরে যাবে, ব্যাস। আর মা তুমিই তো বলো যে অতিথিকে কখনো না খাইয়ে যেতে দিতে নেই, তাহলে সংসারে অকল্যাণ হয়। আর এখনো তো কারোরই খাওয়া হয়নি। আর মা, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের দিনে কাউকে যদি এভাবে বের করে দেওয়া হয় সেটাও তো খারাপ দেখায় না, সেটাও তো অশুভ মা। মা, আপনিও শুভ অশুভ মানেন বুঝি? না না, ওসব শুভ অশুভের কোনো ব্যাপার নেই। আপনার মা যদি আমায় চলে যেতে বলেন তাহলে না হয় আমি চলে যাব, কিন্তু আমার একটাই কথা, আমি অন্যায়টা কি করেছি আমায় বুঝিয়ে দিন প্লিজ। যদি সত্যি ভুল করে থাকি আমি নিজের শাস্তি মাথা পেতে নেব, কিন্তু অন্যায়টা না জেনে আমি তো এখান থেকে যাব না। মা বাবা প্রতিবেশী যখন জিজ্ঞেস করবে, এই অপু তুই ওখান থেকে কেন চলে এলি, তোর দিদির শাশুড়ি কেন তোকে তাড়িয়ে দিল, তখন তো আমায় ওনাদের উত্তর দিতে হবে। আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। আমার অন্যায়টা আমাকে বুঝিয়ে দিন, তাহলেই হবে। দেখেছিস দেখেছিস দিদি, এখনো সেই এক কথা বলে চলেছে। কি করবো আন্টি টু? থুড়ি আন্টি বললাম বলে রাগ করবেন না, আসলে আমি জানতে চাইছি আমার দোষটা কোথায়, প্লিজ বলে দিন। দিদি দেখ, এই মেয়েটার সাহস দেখ, তোর কাছে এখনো জবাব চাইছে। নিজের দোষ মানার ভালাই নেই। মাসিমণি, সব দোষ ওর নয়। জল না থাকাতে আমি সত্যি খুব বিপদে পড়েছিলাম। আমি তোমাদের সবাইকে ডেকেছিলাম পাম্প চালানোর জন্য, মাকে, বড় বৌদিকে, কিন্তু তোমরা কেউ শুনতে পাওনি। তাই দোষটা আমারই গো ছোটদা বাবু,
আমি তো পাম্প চালাতে ভুলে গিয়েছিলাম। মা, জল না থাকাতেই কিন্তু বিপত্তিটা হয়েছিল। আমি সত্যিই খুব বিপদে পড়ে যেতাম যদি উনি না থাকতো। মা, প্রথমবার তো, ওনাকে ক্ষমা করে দাও। আর দেখো, আমাদের বাড়ির নিয়ম কানুন তো উনি কিছু জানেন না, উনি তো এখানে নতুন। মা, প্রথমবার উনি না বুঝে ভুল করে ফেলেছেন, প্লিজ ওনাকে এবারটা ক্ষমা করে দাও। ভুল তো মানুষ মাত্রই করে, তাই না? ভুল বুঝতে পারাটাই আসল। বড় বৌমা, ওদের খাওয়া হলে আমাকে ডেকো। জ্যোতি চল। দীপু, তুমি এখানে বসে যাও, আসো। বৌদি, আমার একটু তাড়াতাড়ি খেতে দাও, আমার আবার বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বলছি সুপর্ণা, তুমি দাও। যাও যাও। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, হয়েছে। আমাকে একটু বেশি করে ভাত দাও তো, কি যে খিদে পেয়েছে আমার। অপু, কি হলো দিদি ভাই? আমি কি এমন করলাম? আচ্ছা বাবা, আচ্ছা, আর কি কি রান্না হয়েছে গো? ছি 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 ছি, কি বেহায়া মেয়ে গো তুমি। হ্যাঁ, এত কিছু ঘটনা ঘটে গেলেও তবুও তোমার কোনো লজ্জা নেই? তোমার জায়গায় আমি থাকলে তো খেতেই বসতে পারতাম না। ও মা, আমি কি অন্যায় করেছি নাকি যে খাবো না? তাছাড়া খাওয়াতে আবার কিসের লজ্জা? আমি তো বাবা না খেয়ে থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার সময় অন্তত কথাটা বন্ধ রাখুন, না হলে তো বিষম খাবেন। সেটা ঠিক বলেছেন, থ্যাংক ইউ। তবে আপনারও কিন্তু থ্যাঙ্কস জানানো উচিত ছিল আমায়। কেন বলুন তো? বারে, মাথায় জল ঢেলে আপনাকে যে হেল্প করলাম, তার জন্য কি একটা থ্যাঙ্কস আমি পেতে পারি না? তাছাড়া নিউমোনিয়ার হাত থেকেও তো বাঁচালাম। আপনার মায়ের হয়ে আপনি একটা থ্যাঙ্কস জানিয়ে দিন না হয়। ওকে, থ্যাংক ইউ। তবে মার সাথে আর কখনো তর্ক করবেন না, যাই হয়ে যাক। একটা সরি বলে দিলে ক্ষতি কি হতো? আপনি তো বয়সে অনেক ছোট। গুরুজনকে সরি বলাই যায়, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, বুঝলেন? যা বাবা, অন্যায় না করেও সরি বলতে হবে? এ আবার কেমন নিয়ম কে জানে। যাকে, আর কি আছে দাও তো, খেয়ে আমি ঘরে যাই। বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কি জানি কি আবার বলে দেবে। যাই, মা আর মাসিমণি আসলে তখন আসবো। মাছটা কি ভালো হয়েছে গো? তোমার ভালো লেগেছে যখন, তোমাকে আমি আরো মাছ দেবো, তুমি খাও। দিবু, একবার আমার ঘরে আয় তো, তোর সাথে একটু কথা আছে। আসছি আমি উঠলাম। হ্যাঁ আচ্ছা। অপু, এরকম হালুম হুলুম করে খাস না, এটা তো কুটুম বাড়ি বল, সবাই কিন্তু খেয়াল করছে। তার মানে বলছিস বাকি খাবারগুলো খাবো না দিদি ভাই? ওরে বাবা, আমি তোকে খেতে বারণ করিনি, তুই অল্প অল্প করে খা না, বেশি লোভ করিস না। তোর বাবা, অতগুলো মিষ্টি রয়েছে, একটা অন্তত খাই। উফ, তোকে
তোকে নিয়ে না আর পারি না, তুই তো যা খুশি কর, আমি আর কিচ্ছু বলবো না। রাগ করিস না দিদি ভাই, আধ পেটা খেয়েই না হয় থাকবো। আচ্ছা বলছি, তোমাকে আরেকটা মাছ দিই? আমার আর মাছ চাই না গো, পেট ভরে গেছে। এ মা, তুমি একটু আগেই তো বললে তোমার নাকি খুব খিদে পেয়েছে, তো এইটুকুতেই হয়ে গেল? আমি তো না হয় দুদিনের অতিথি, কিন্তু দিদিভাইকে দিনের পর দিন আধপেটা খেয়ে থাকবে নাকি? সেই দুপুরবেলা আধপেটা খেয়েছিলাম, তারপর তো আর খাইও নি কিচ্ছু। এই সময় ঘুমটা ভেঙে বিপদ হলো দেখছি। নিজের বাড়ি হলে নয় কৌটো খুলে বিস্কুট খেয়ে নিতাম, কি যে করি, পেট তো খিদে জ্বলছে। হে ভগবান, কোথায় খাবার পাই? দিদিভাইকে একবার ডাকি। না না থাক, বেচারা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে, ওকে আর ডেকেই বাকি লাভ? খিদে পেয়েছে শুনলে পেটে খিল দিতে বলবে, তার চেয়ে ঘুমোচ্ছে ঘুমুক। কিন্তু আমার যে খালি পেটে ঘুম আসবে না, কি যে করি? রাইট, এত বড় বাড়িতে বিস্কুট বা চানাচুর নিশ্চয়ই থাকবে, আর যদি ওই মিষ্টিগুলো থাকে তাহলে তো আর কথাই নেই। চলো পু, পেট পুজো করি। হে ভগবান, আমাকে ক্ষমা করে দিও। জানি না বলে অন্যের জিনিসে হাত দেয়া পাপ, তার উপর এটা আবার দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি, এখানে লুকিয়ে খাবার খাওয়া যে ঘোর অন্যায়। কিন্তু আমি যদি পেটকে কষ্ট দিই সেটাও তো ঠিক হবে না, তাই না ঠাকুর? খিদে পেলে যে আমার মাথা একদম কাজ করে না, কাল আবার বউ ভাত, মাথাটা তো ঠিক রাখতে হবে, তাই জন্য এত বড় রিস্কটা নিচ্ছি। কিছু মনে করো না ঠাকুর। এত ভাবছি বা কেন? দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি মানে তো আমারই বড় আত্মীয়ের বাড়ি, তাই না? এই বাড়িতে যদি চুরি করে খাই পাপ কেন হবে? নিজের ভেবে খেলেই হলো। না না, কিচ্ছু পাপ হবে না। ফ্রিজে কিছু না কিছু তো থাকবেই। আরে বাস, সেই রসগোল্লাগুলো না, চমৎকার। রসগোল্লাগুলো যেন সব আমার দিকেই তাকিয়ে রয়েছে। যা সাইজ, 4টে মতো খেলেই আমার পেট ভরে যাবে।
কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো ছায়াটা পরিষ্কার দেখেছি। বাড়ির কেউ হলে তো আমায় দেখে পালাতো না, বরং চুরি করে খাচ্ছি দেখলে চেঁচামেচি জুড়ে দিত। তবে কি বাইরে থেকে কেউ ঢুকেছে? বাইরের কেউ? নির্ঘাত দরজা খোলা দেখে কোনো চোট্টর ঢুকে পড়েছে। আমি তো শ্বাস প্রশ্বাসের শব্দও পেলাম মনে হলো। কোথায় গেল চোরটা? কোথায় গেল? সেজ বৌমা, তোমার বোনকে নিয়ে তুমি ঘরে যাও, আর ওকে ভালো করে বুঝিয়ে দিও যে পরের বাড়িতে থাকতে গেলে একটু সভ্য ভদ্রভাবে চলতে হয়। বীর পুরুষ হয়েছেন, রাত বিরেতে ঘরের বাইরে বেরিয়ে উনি চোর ধরছেন। মেয়ে মানুষের না এত দুঃসাহস ভালো নয়। যদি বড় কোনো বিপদ ঘটতো তাহলে? এই যে মেয়ে, শুনছো? পাকামো করে না রাত বিরেতে ঘরের বাইরে বেরোবে না। এটা গ্রাম নয়, শহর। কথাটা কানে ঢুকলো? মেয়ে মেয়ের মতো থাকবে, বুঝলে? আমায় একটা থ্যাঙ্কস জানিয়ে তারপর আপনি ওপরে ঘরে গিয়ে ঘুমোন। কি হলো বলুন? থ্যাঙ্কস দেবো কেন? আপনি কিন্তু আমায় আটকে একদম ঠিক করেননি। জানেন, একটা মিথ্যে থেকে আরো 5টা মিথ্যে তৈরি হয়। কাল যখন সকালে আপনার মা ফ্রিজ খুলে দেখবেন রসগোল্লাগুলো হাওয়া, তখন কাকে না কাকে আবার চোর ভাববেন, আর সব পাপ গিয়ে লাগবে আমার গায়ে। না না, আপনি কিন্তু এটা একদম ঠিক করেননি। তার চেয়ে বরং আমি রসগোল্লা চুরি করেছি বলে দিলেই ভালো হতো। এক মিনিট তুই কি বললি? তুই রসগোল্লা চুরি করে খেয়েছিস, তাও আবার এই মাঝরাতে? কেন অপু? কি করব দিদি ভাই, তুই যে সকালে কম কম করে খেতে বলেছিলি। মানে কম খাবেন কেন? ওই যে কুটুম বাড়িতে নাকি চেয়ে চেয়ে খেতে নেই, মাও তো বলে দিয়েছিল, তাই তো আর পেট ভরেনি। তার মধ্যে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। খিদে পাবে না বলুন তো? সে কি, রাতে আপনাকে কেউ খেতে ডাকেনি? সেজ বৌদি, তুমি ওনাকে ডাকতে পারতে। না, আসলে ও ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে আর ওকে ডাকিনি। তুই যাই বল অপু, তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। দিদি ভাই, তুই তো আমার খাবারটা ঘরে এনে রেখে দিতে পারতিস বল। খিদের চোটেই তো ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি পেটে ছুঁচোয় ডন মারছে, সেই জন্যই তো নিচে এসেছিলাম খাবার খুঁজতে রে। তা বলি তুই চুরি করে খাবি অপু? আমাকে তো একবার ডাকবি বল। তুই, তোকে ডাকতে যে মায়া হচ্ছিল দিদি ভাই। তুই যাই বল, তুই একদম। সেজ বৌদি, তুমি প্লিজ ওনাকে বকাবকি করো না। আসলে ওনার খিদে পেয়েছিল বলেই উনি রসগোল্লাগুলো খেয়েছে। খেতে আর পারলাম কোথায়, দুটো রসগোল্লা মুখে পড়েছি, অমনি মূর্তিমান ছায়া হয়ে ঘাড়ের ওপর এসে পড়লেন। আপনার জন্যই তো সব কেচিয়ে গেল। কি কি বললেন? আমি কেচিয়ে দিলাম? আমি যদি এখানে মিথ্যে কথা বলে আপনাকে না বাঁচাতাম না, আমার জায়গায় আপনি চোর হয়ে যেতেন। আর রসগোল্লা চুরির অপরাধে আপনার কিন্তু জেলও হতে পারতো। রসগোল্লা চুরির জন্য জেল? যত বাজে কথা। বাজে কথা? আপনি নিজে রসগোল্লাগুলো চুরি করে খেলেন, আর আমায় কিনা চোর চোর বলে জাপটে ধরলেন। অন্তত একটা মানহানির মামলা তো হতেই পারে। আপনাকে মোটেও চোর বলিনি, তখন ছায়ামূর্তিরা দেখে সত্যিই চোর ভেবেছিলাম। কে জানে, বিয়ে বাড়িতে হয়তো গয়নাগাটি চুরি করার লোভে ঢুকে পড়েছে। তাই তো আরো চোরটাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। জানেন, ভেবেছিলাম চোরটাকে ধরে আপনার মাকে খুশি করে দেব। সকাল থেকে উনি যা রেগে আছেন, যদি আমার প্রতি একটু সদয় হন,
ভাববেন মেয়েটার সাহস আছে, তা নয় চোরের বদলে কিনা আপনি এসে হাজির হলেন। তার থেকে বরং সত্যি করে চোর এলে ভালো হতো। মাঝখান থেকে রসগোল্লাগুলোও খাওয়া হলো না, 4টি বকুনিকে পেট ভরলো। অপু তুই না বড্ড বাজে বকিস, চল তো ঘরে চল। দাঁড়াও সেজে বৌদি, তোমার বোনকে কিছু খেতে দাও। সারা রাত না খেয়ে উনি ঘুমাবেন কি করে? ও না ঘুমোনো আমার অভ্যেস আছে, পরীক্ষার সময় পড়ার চাপে অনেক রাত জেগে কাটিয়ে দিই। চল দিদি ভাই। দাঁড়ান, না খেয়ে যাবেন না। আপনি কি আমার বিপদ আরো বাড়াতে চান? না, কিন্তু সারা রাত আপনি না খেয়ে শুয়ে থাকবেন সেটাও তো হতে পারে না। সেজে বৌদি, তুমি ওনাকে রান্নাঘরে নিয়ে যাও, ফ্রিজে তো খাবার আছেই, আর দরকার হলে আমি বড় বৌদিকে পাঠিয়ে দিচ্ছি। তুমি ওনাকে খাবার টাবার গরম করে একটু খেতে দাও। আপনি কিন্তু খেয়ে নেবেন প্লিজ। আমাকে পুলিশের ভয় দেখানো? এবার কত ধানে কত চাল হয় তোমায় বুঝিয়ে ছাড়বো। ওই তো মেয়েটার ব্যাগটা। গয়নাঘাটি পড়লে আপনাকে কিন্তু মন্দ লাগে না, পারলে মাঝে মাঝে একটু সাজগোজ করবেন।
সবজি কাটতে না কাটতেই বলে জল নিয়ে আয়, জল আনতে না আনতেই বলে ওকে চা দিয়ে আয়, ওকে ডেকে আন। বলে আমার পায়ে কি চাকা লাগানো আছে নাকি? কে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। চির আয়ুষ্মতী হও। থাক বাবা, থাক 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 থাক। সেজো কোকা, এই সেজো বৌমাকে ভাত কাপড়ের থালাটা নিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বল। সে তো বলতেই হবে দিদি, সেটা না বলে অন্য কিছু বলার কি জো আছে? শুধু ভাত কাপড় কেন, সবকিছুর দায়িত্বই ঘাড়ে চাপলো। এই মেয়েটার বুদ্ধি শুদ্ধি নেই, তার উপরে বাপের কোনো পয়সা নেই, গরিব মানুষ। হ্যাঁ, আমাদের ছেলে দায়িত্ব নিয়েছে বলে ভাগ্যটা বর্তে গেল, জীবনটা বর্তে গেল, একেই বলে ভাগ্য। দিদিভাই মানা করলো তাই, না হলে ওই মহিলাকে আমি কখনো ছেড়ে কথা বলতাম না। ছোট কি জানো, দায়িত্ব উভয় তো, মানে বরেরাই শুধু বউয়েদের ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, বউয়েরাও অনেক দায়িত্ব নেয়। হ্যাঁ, প্রতিদিন ঘুম থেকে তোলা, হাতের কাছে সবকিছু এগিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, তারপর সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো, এ কি কম পরিশ্রমের কাজ না কম কঠিন কাজ? ওই দুজনে দুজনের দায়িত্ব নিলে তবেই বিয়েটা সুখের হয় গো। থামবে তুমি? নে নে বল, যা বলতে বললাম বউকে সে কথাটা বল। ছোটদা, কি রে, ছবিগুলো তোল, দাঁড়িয়ে আছিস কেন? এই ছবিটা কার? গলায় মালাই বা দেয়া কেন? দেবুবাবুকে দেখে মনে হলো ছবিটা দেখে উনি কাঁদছিলেন। কেন? সেজো খোকা, এদিকে আয়, এসো বড় বৌমা, আয় আয়, এখানে দাঁড়া। দাও বড় বৌমা, দাঁড়া, কাপড়ের থালাটা দিই। এবার এই দুটো একসঙ্গে সেজো বৌমার হাতে দে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। ধরো। দাঁড়াও, এই আশীর্বাদের টাকাটাই তো দেওয়া হয়নি। হ্যাঁ রে জুথি, তোকে যে টাকাটা রাখতে দিলাম সেটা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ,
এই যা দিদি, আমি টাকাগুলো তো ঘরের মধ্যে ভুলে চলে এসছি রে। সেজে বৌমা, কোনো ব্যাপার না, আমি যাই, আমি টাকাগুলো নিয়ে আসি। ওই আশীর্বাদী টাকাগুলো তুমি তোমার মনের মতন খরচা করো, কেমন? এই ছোটদা ভাই, দেখা কিরকম ভিডিও তুললি? এই তোমরা সময় নষ্ট করো না। এই ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হওয়া মানেই কিন্তু বৌভাতের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া। ওই যার ওই দুপুরের খাওয়া শেষ হয়নি সব শেষ করে নিয়ে এবার সেজে গুজে রেডি হয়ে নাও সন্ধ্যেবেলার জন্য। হ্যাঁ গো, রান্নার ঠাকুর কি দুপুরের রান্না শেষ করেছে? বাবা, এবার এমন ঠাকুর এনেছি না সে একবারে সুপার ফাস্ট এক্সপ্রেস। হ্যাঁ, আর রান্না আহা কি সুস্বাদু, মানে গন্ধেই মালুম পাচ্ছি আর কি। এবার আর বলতে পারবে না অবলা যে যেমন তেমন ঠাকুর এনে কাজ ছেড়ে দিয়েছি। এমন ঠাকুর এনেছি তোমায় বলে রাখলাম, নিমন্ত্রিতরা সব হাত চেটে খাবে। হ্যাঁ, আমিও কিন্তু রান্নার গন্ধ পাচ্ছি। এই চুড়ের গন্ধ নয়, ওটা এঁচড় নয় মেসোমশাই, আলু ফুলকপি রান্নার গন্ধ। ও কি হলো? ও দিদি, দিদি রে, দিদি সর্বনাশ হয়ে গেছে, আমার ঘর থেকে কিনা টাকা চুরি। ব্যাপারটা কি হলো? এতগুলো বাচ্চার গলা, বাবার গলা, কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। তোরা আয় তো আমার সাথে, আয় দেখি গিয়ে। হ্যাঁ চ আয়। চান বাইরে গিয়ে দেখুন আপনার টাকাগুলোর কি হাল হয়েছে। টাকাটার হাল হয়েছে মানে? তার মানে মেয়েটা কি টাকার বিষয়টা জানে? তোমরা আমায় এত সহজে জব্দ করতে পারবে না। তোমাদের মতো মানুষদের আমার ভালো করে চেনা হয়ে গেছে। তোমরা আমার দিদি ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমি জমের মতো তোমাদের সামনে দাঁড়িয়ে যাব। দিদি ভাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। বাবাকে যে কথা দিয়ে এসেছি সে কথা আমি রাখবই রাখবো। আর তোমাদের কি করে ট্রিট করতে হয় সেটাও আমার জানা আছে। আরে আস্তে আস্তে আস্তে, আরে কি হচ্ছে রে? এদেরকে কোথা থেকে আনলে? কারা এরা? কেন এসেছে এখানে? আশ্চর্য। আচ্ছা তোমরা দু ভাই মিলে কি আরম্ভ করলে বলো তো? কি করবো বৌদি, মানে এরা এমন ভাবে বাংলা ধরলো। আরে বায়না করলে বলে তুমি ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো সব কটাকে? বেরো বলছি, চল বেরো। এটা কি হচ্ছে কাকামণি? ওদের সামলাও। এই চুপ করে বস, এই জন্যই তোদের এখানে আনতে চাইনি। বস। বাপরে বাপ, সব কটা দেখছি উচ্চিংড়ের দল। কি রে দীপু, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? বের করে গুলোকে। আরে এই তোরা শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস, লাফালাফি করিস না। শান্ত হয়ে বস, বস। কাকামণি, ওদের এই সময় এখানে আনার কোনো মানে আছে? তুমি তো জানো বাড়িতে একটা অনুষ্ঠান। কি করব বলতো দীপু, এরা সব এত খেলনা কিনেছে, এগুলো সব দেখাতে চাইলো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম খেলনা এগুলো কিনে দিয়েছো সে তো ভালো কথা, কিন্তু এগুলো দেখানোর কি আছে? এই তোদের এখন এগুলো দেখানোর কি আছে? হ্যাঁ, আরে আমিও তো সেটা বুঝতে পারছি না। এসব দামি খেলনা জিনিসপত্র এসব দেওয়ার দরকারই বা কি ছিল? কিনে দেওয়ার কি দরকার ছিল বলো তো? টাকা কি গাছে ফলে? তুমি বুঝতে পারছো না বললে তো মেনে নেবো না। টাকা গাছে হয়তো ফলে না,
কিন্তু হাওয়ায় তো ওরে। আচ্ছা চঞ্চল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? মজা তোমার সঙ্গে? এই বাচ্চারা, তোরা ছোট দিদাকে কি বলতেছিস বল। ও ছোট দিদা, তোমাকে না অনেক অনেক আদর। আদর আমাকে? কেন? বারে, তুমি যে আমাদের ব্যাট বল, খেলনা কেনার, সানগ্লাস কেনার টাকা দিলে যে। অরুঠি, এরা কি বলছে? তুই ওদেরকে এসব কেনার টাকা দিয়েছিস মানে? সেই তো আমি ভাবছি দিদি, আমি ওদের কবে আবার টাকা দিলাম? বারে, তুমি যে তোমার ঘরের জানলা দিয়ে টাকা ফেলে দিলে। আমার ঘরের জানলা দিয়ে টাকা পড়েছে? বাজে কথা জায়গা পাওনি না? তো ওটা তোমার ঘর, আমরা তো জানি। একদিন বল লাগার পরে জানলার কাজ ভেঙে গেছিল না? তুমি তো আমাদের বকেছিলে, মনে আছে? বলটা তো আর ফেরত দেওয়া হয়নি, কিন্তু ওই ভাঙা কাচের জানলাটা এখনো আছে। ঠিক 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 ঠিক, ছোটর ঘরের একটা জানলার কাঁচ তো ভাঙা, আমি জানি। আরে ওই কাঁচের যে ভাঙা জানলা, ওইটা দিয়েই ওই টাকাগুলো ফেলেছে তো। দাদু, আমরা তো নিচে খেলছিলাম, কিন্তু দেখি 500 টাকার অনেকগুলো নোট আমাদের কাছে উড়ে উড়ে এসে পড়লো। আপনি এখানে? আসুন আসুন। আপনি নিশ্চয়ই আমায় ডাকতে এসেছেন। আপনি যান, আমি প্রায় রেডি হয়ে গেছি। আমি আপনাকে ডাকতে আসিনি, সেজ বৌদি আপনাকে খুঁজছিল। হয়তো কোনো কথা আছে, একটু গিয়ে দেখা করে নিন। আর কিছু বলবেন? আপনি কি সত্যিই চাকরি করতে চান? পরীক্ষা দেবেন? হ্যাঁ, এতে সত্যি মিথ্যের কি আছে। আমি ছোটবেলা থেকেই ঠিক করেছিলাম বিডিও হব, সেই জন্যই পরীক্ষা দিচ্ছি। বিডিও কেন? জানেন, ছোটবেলায় একদিন আমাদের গ্রামের বিডিও ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন বিডিও ম্যাডাম? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। খুব মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করলে মানুষ অনেক বড় হয়। সেদিন থেকেই ভেবে রেখেছিলাম, যেদিন বিডিও হব বাবাকে সরকারি গাড়িতে করে নিয়ে বাড়ি ফিরব। সেদিন হয়তো বাবাও রিয়েলাইজ করবে তার ছোট মেয়ে তার কথা না শুনে কোনো ভুল করেনি, বরং জেদ করে পড়াশোনা করেছিল, চাকরির চেষ্টা করেছিল বলেই নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। শুধু কি তাই, আমার জন্য বাবাকে সবাই সম্মান করবে। সেদিন হয়তো বাবা আমার সব জেদ মেনে নেবে, বলবে আমার অপুর জন্য আমি গর্বিত, যা করেছে ঠিক করেছে। বুঝলাম, তার মানে আপনি পরীক্ষাটা দেবেন? হ্যাঁ, তো সেই জন্যই তো আমি গ্র্যাজুয়েশনের পাশাপাশি প্রিলিমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার বাবা সম্ভবত এসব জানেন না, তাই না? সেই জন্যই তো টেনশনে পড়েছি। এর মধ্যেই অ্যাডমিট কার্ডটা আসার কথা, ওটা যদি বাড়িতে আসে আর বাবার হাতে পড়ে যায় তাহলে বাবা আমায় শেষ করে ফেলবে। কিন্তু বিয়ের কি হবে? বিয়ে? দিদি ভাইয়ের তো বিয়ে হয়ে গেল। আমি আপনার দিদির বিয়ের কথা বলিনি, আমি আপনার বিয়ের কথা বলছি। আপনি বিয়ের পর যাদের বাড়িতে যাবেন তারা যদি আপনাকে চাকরি করতে না দেয় তখন? আপনার শেষদার বৌভাতের লোকজন হয়তো আসতে শুরু করেছে, তার মধ্যে এসব বিতর্কিত কথা না বললেই নয়।
দেখুন, আমি কিন্তু ডিবেটের মতো ঝগড়া করে ফেলবো, সেটা কি ভালো হবে? ঝগড়া কেন? আমি আপনার উত্তরটা জাস্ট এক লাইনে জানতে চেয়েছি। কেন? বিয়ে করলে বুঝি চাকরি করতে নেই? যে রাঁধে সে চুলও বাঁধে। সংসার সামলে বাইরের কাজ করা যাবে না কেন? বিয়ে হলে নিজের স্বপ্ন পূরণ করা যাবে না কেন? এটা কে বলেছে আপনাকে? আপনিও পুরনো দিনের মানুষের মতো এসব ভাবেন? প্লিজ এরকম ভাববেন না, দিন কিন্তু বদলেছে। মেয়েরাও চাইলে স্বপ্নের ডানা মেলতে পারে। দেখুন, এসব ফ্যান্টাসি, এসব স্বপ্ন কখনো সত্যি হয় না। বরং রঙিন চশমার আড়াল দিয়ে যে কল্পনার জগতে আপনি বিচরণ করতে চাইছেন, সেটা কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। আর আপনি বলছিলেন না দিন পাল্টানোর কথা, সেটাও কিন্তু আপনার কল্পনা। এই বাইরের পরিবেশটা মেয়েদের জন্য এখনো বিপজ্জনক। তাই আমিও মেয়েদের চাকরির বিপক্ষে, এবং আমিও আমার মায়ের মতো বিশ্বাস করি যে মেয়েদের সবসময় সংসারের চার দেয়ালের মধ্যেই থাকা উচিত, সেটাই নিরাপদ। মশাই, গ্রামের মিষ্টি খাইয়ে আমাদের একবার মন ভরিয়ে দিয়েছিলেন। এবার দেখুন শহরের জল ভরা সন্দেশ খেয়ে কেমন লাগে। শোনা শোনা শোনা। বেআইবেন দাঁড়ান, আপনারা বরঞ্চ আমার ঘরে চলুন। সেই মেয়ে দেখার দিন এক ঝলক কথা হয়েছিল, তারপরে তো ভালো করে আলাপ পরিচয় হয়নি। বরঞ্চ চলুন আমার ঘরে গিয়ে আপনাদের সাথে ভালো করে আলাপ পরিচয়টা সেরে নিন। জ্যোতি, ওনাদেরকে নিয়ে আয়। আসুন আসুন, দিদির সঙ্গে কথা বলে দেখুন কত মজা লাগে। আসুন আসুন। বাবাকে আর মাকে আলাদা করে ডেকে নিয়ে গেল কেন? আবার ওই বনের টাকাটা নিয়ে কিছু বলবে নাকি? দিদি ভাইয়ের শাশুড়ি তো মুখে রয়েছে অপমান করার জন্য। সবার সামনেই যখন অপমান করতে ওনার বাঁধছে না, তখন আড়ালে নিয়ে গেলে তো যা নয় তাই বলবে। না না, আমার বাবা মাকে কিছুতেই অপমানিত হতে দেব না, কিছুতেই না। কিছু বলবেন? আপনার খুব রাগ হচ্ছে না? রাগ হওয়াটাই স্বাভাবিক। জানেন, মাসিমণি যখন কথাগুলো বলছিল না, আমার খুব খারাপ লাগছিল। আপনার বাবা মাকে ওইভাবে অপমান করার রাইট কারণ নেই, কিন্তু কি বলুন তো, মাসিমণি একটু ওরকমই। শুধু আপনার মাসিমণি নয়, আপনার মাও যে কেমন মানুষ সেটা আপনি জানেন না। যদি আমি সত্যি মুখ খুলতাম, তাহলে আপনার মা আর মাসিমণি দুজনকেই হয়তো আপনি ঘেন্না করতেন। আমি মাসিমণির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, সরি। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো ঠিক কথাই বলেছেন। যার যেরকম সামর্থ্য সে তো সেরকমই দেবে। আর কি জানেন তো, সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে একটা ছোট্ট উপহারও মানুষের কাছে অনেকটা আদরের হয়, কারণ তাতে ভালোবাসা থাকে, তাই না? আমি বলছিলাম, আশা করি আপনার মাসিমণি নিজের ভুলটা একদিন
ঠিক বুঝতে পারবেন, আর আপনার মাও বুঝবেন হয়তো। চোখের জলটা মুছে দিন। এটা আপনার কাছে রেখে দিন। দিদিকে ছেড়ে যখন চলে যাবেন তখন তো আবার কান্নাকাটি করবেন, এটা দরকার হবে না। মা বলে রুমাল নিলে ঝগড়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঝগড়া করলেও কিন্তু আপনাকে বেশ লাগে। ঝগড়া করলেও কিন্তু আপনাকে বেশ লাগে, আপনাকে বেশ লাগে, আপনাকে বেশ লাগে। ওনার ঘরে যখন টাকাটা পাওয়া যায়নি ওনাকে সরি বলা উচিত। সাত দিনের জায়গায় 8 দিন হলে টাকাটা পাঠাতে লাগবে না। আর নিয়ম যদি না মানেন আপনার বড় মেয়ের ঘরটা গুছিয়ে রাখবেন। আপনার বড় মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেবেন মানে? এত সহজ কথাটা বুঝলেন না? কি করে পাঠাবো সেটা দেখে নেবেন। মেয়ের সুখ চান কি না চান সেটা ভেবে কাজ করবে, কেমন? না 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 না, এসব বলবেন না, এসব বলবেন না, এসব কিচ্ছু করতে হবে না। আমি তো কথা দিয়েছি আপনাকে। হ্যাঁ, আমি তো বলছি, আর যে কথা আমি দিচ্ছি আমি মরে গেলেও সে কথা রাখবো। দয়া করে আমার বড় মেয়েকে এসব কিচ্ছু বলবেন না। ও বড় বড় লক্ষ্মী মেয়ে, আমার শুধু, ওকে কিছু বলবেন না। সে দেখে আর বলতে চাই? বলাচ্ছে তো আপনার ছোট মেয়ে। দেখবেন এবার যেন আপনার ছোট মেয়ে টের না পায়। এবার যদি ও মুখ খোলে না তাহলে ও দিদির এ জন্মে আর শ্বশুর ঘর করা হবে না, কেমন? আমি তোমাদের এই অপমান সহ্য করতে পারছি না বাবা। ইচ্ছে করছে ওদের ঘৃণ্য নিয়ম নীতি কথা সব ভেঙে গুড়িয়ে দিই। ওই অবলা মুখার্জি আর ওনার বোনকে শিখিয়ে দিই যে মেয়েরা এত ফেলনা নয় যে টাকা দিয়ে তাদের জন্য সুখ কিনতে হবে। আজকের সময়ে চাইলে মেয়েরাও ছেলেদের মতো আত্মনির্ভর হতে পারে। কিন্তু না, আমি আবার যদি কিছু বলি তাহলে দিদি ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। ও যে সংসার ছাড়া আর জীবনে কিছুই শেখেনি, ভালোবেসে এই সংসারটা করতে এসেছে। শুধু তোর সুখের কথা ভেবে আমি চুপ করে আছি রে দিদি ভাই। তবে যদি কোনোদিন সুযোগ আসে আমি আমার বাবা মায়ের এই অপমানের জবাব ঠিক দেবই দেব। দেখে নিস তুই।
ওই 7 দিনের মধ্যে আমি নিজে এসে 3.5 লক্ষ টাকা আপনার হাতে দিয়ে যাব। 7 দিনের জায়গায় 8 দিন হলে আপনার বড় মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে এখন তো উপরতলায় কেউ নেই, এই সুযোগেই আমায় কাজটা হাসিল করতেই হবে। কে? আমি একটু পরে আসছি। আগে কর্তামা আপনারে ডাকতেছেন গো দিদি, আপনি একটিবার দিদিমণির ঘরে যান। দিদি ভাইয়ের আবার কি হলো? বিশু, তুই এখানে কি করছিস? শুনবি আমি কি করতে এসেছি? প্রতিশোধ দিতে এসেছি, প্রতিশোধ। ওই মেয়েটার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। শুধু পাকামি আর ওস্তাদি। মেয়ে হয়ে কিনা গুন্ডাদের সঙ্গে লাগতে গেছে। আর যদি আমাদের দীপুর কিছু হয়ে যেত, তার দায় কে নিত? ওর বাপ? মেয়েকে যেভাবে শিক্ষা দিয়ে মানুষ করেছে, আপনি যা বলার আমাকে বলুন, বাবাকে কিছু বলবেন না। দোষ করে আবার মুখে মুখে কথা বলছো, লজ্জা করে না তোমার? মাসিমণি, অপুর কিন্তু কোনো দোষ নেই। দোষ নেই মানে? ওই মেয়েটা নিঘাত নিজেকে বাঁচাতে তোকে ডেকেছিল। না মা, না, অপু আমাকে ডাকেনি। আমি এখানে আচমকা চলে এসেছিলাম, আর চলে এসে ঘটনাটা দেখতে পাই। তুই কেন যে বিপদটা ঘাড়ে নিতে গেলি দীপু? ওর ওস্তাদির ফল ওকে ভুগতে দিতিস? বাহ, এটা কি বলছো তুমি মাসিমণি? একটা মেয়েকে গুন্ডা অ্যাটাক করেছে আর আমি সেটা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, ওকে হেল্প করব না? এটা কখনো হতে পারে? অপু কিন্তু আমাদের ওই স্কুলে যখন আগুন লেগে গেছিল, নিজের দায়িত্ব নিয়ে সবাইকে বাঁচিয়েছিল। কি মেজো বৌদি, আমি কি মিথ্যে কথা বলছি? এবার বলো, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ গো মাসিমণি, অপুই তো সেদিন স্কুলের পেছনের দরজা দিয়ে আমাদেরকে বার করে দিয়েছিল। তোদের কে বলেছে ওর হয়ে ওকালতি করতে? মাসিমণি, ও ওকালতি করছে না, মানবিকতার প্রশ্ন থেকে ও সত্যিটা বলেছে। তাছাড়া অপু সেজ বৌদির বোন হয়, আমাদের আত্মীয়া। আমাদের বাড়িতে থাকাকালীন ওর যদি কোনো ক্ষতি হতো, সেটা আমাদের জন্য লজ্জা বা অপমানের নয় কি মা? আমি কি ভুল বলছি তুমি বলো? গুন্ডাটার সঙ্গে তুমি মারপিট না করে ওকে তো পুলিশের হাতে তুলে দিতে পারতে। সে তো তুলে দেওয়া হবেই। মেঘা, বর্ষা, তোরা যা নিচে গিয়ে দেখ পুলিশ এলো কিনা। হ্যাঁ যাচ্ছি। যা দেখ গিয়ে। মেজ বৌদি, ও যা করেছে তার জন্য ওকে চরম শাস্তি দেওয়া হবে। তুমি জানো মা, আমি যদি এই সময় এখানে না আসতাম, তাহলে অপুর সর্বনাশ হয়ে যেতে পারত। গুন্ডাটা এখানে এসেছিল অপুর সর্বনাশ করতে, ওর সাথে অসভ্যতম করতে, নোংরামো করতে। হে ভগবান, এখানে এসে আমাকে এসব শুনতে হবে, আমি তো কল্পনাও করতে পারিনি। চুপ করুন, এখন ভগবান ডেকে কি হবে? সময়ে যদি মেয়েকে শিক্ষা দিতেন, তাহলে এই দিনটা আপনাকে দেখতে হতো না।
কি করে মেয়ে মানুষকে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, কি করে কথাবার্তা বলতে হয়, সেগুলো যদি মেয়েকে শিক্ষা দিতেন তাহলে বিপদ এই বাড়ি বয়ে আসতো না। অপু, 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 তুই ঠিক আছিস তো রে? ওই বিশুটা তোর কোনো ক্ষতি করেনি তো? দেখেছিস দিদি, বাড়ির বউ কেমন হয়েছে দেখ, এসে থেকে শুধু বোনের খোঁজ করছে। এদিকে বাড়ির একটা মানুষের যে বিপদ হয়েছে তার খোঁজ করার কোনো নাম নেই। কেন মাসিমণি, আর কার কি হয়েছে? তোমার দেওরের হাতটা কেটে যে ফালাফালা হয়ে গেছে সেটা সেলাই করতে হবে, সেই দিকে তো কোনো হুঁশ নেই। মা, কোনো সেলাই টেলাই করতে হবে না। তোমরা কেন এরকম করছো আমি তো বুঝতে পারছি না। ছুরিতে সামান্য একটু আমার হাতটা কেটে গেছে, এতে অপুর কোনো দোষ নেই। আমার হাত কাটাটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই গুন্ডাটা এখানে ঢুকলো কি করে? আমি তো সেটাই ভাবছি, সিকিউরিটি একটা অচেনা লোককে বাড়িতে ঢুকতেই বা দিল কেন? না না, ও রান্নার ঠাকুরের সঙ্গে ঢুকেছিল। হ্যাঁ, কাকামণিও তো তাই বলছিল। পুলিশ এসেছে? না, পুলিশ আসছে, আপাতত ওকে বাইরের ঘরে আটকে রাখা হচ্ছে। মা, বুঝতে পারছো তো ওই ছেলেটা অপুর পেছু নিয়ে কত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল? গুন্ডাদের সঙ্গে মুখ লাগাতে গেছিল কেন? হ্যাঁ বলো, কি দরকার ছিল বলো? পাকে ঢিল মারলে তো কাদা গায়ে লাগবেই। মাসিমণি, তোমরা কি জানো ওই গুন্ডাটা গ্রামের মেয়েদের টিজ করত, তার প্রতিবাদ করে অপু কি কোনো অন্যায় করেছে? অপু যদি মেয়ে হয়ে অন্য মেয়েদের সাপোর্ট করে, অন্য মেয়েদের সম্মান রক্ষা করার চেষ্টা করে, সেটা কি অন্যায়? সে তুমি যাই বলো দীপু, এই মেয়ের কিন্তু সব ব্যাপারেই একটু পাকামিটা বেশি। এই বাড়িতে আসা থেকে দেখছো না কিরকম একটার পর একটা ঝামেলা করেই চলেছে। শুধু এই বাড়িতে, যখন থেকে ওদের বাড়িতে ঢুকেছি সেই বিয়ের দিন থেকে একটার পর একটা গন্ডগোল লেগেই চলেছে। সবটা এই অপুর জন্য।